তাড়াতাড়ি আমার এখানে চিপকে যেত বা রিয়াকশন করতো, সেগুলো এই পার্টে হতো। এতদিন অবধি ওই পার্টগুলো আমার খোলা ছিল। যখনই দেখ আমি এই পার্টটা কেটে দিয়েছি, দেখ এগুলো আমার এরকম খুলে গেছে সব, এটা খুলে গেছে, আবার এটাও খুলে গেছে, বুঝতে পারলি? তাহলে আমার স্বাভাবিকভাবেই এই খুলে যাওয়া অ্যামাউন্টের পার্ট বেড়ে গেল। যদি আমার বেড়ে যায় তাহলে আমার কী হলো বলতো, স্বাভাবিকভাবে অ্যাডজর্পশন আমার বাড়বে, কারণ এই পার্টগুলো এখন খুলে গেছে, এই হাতগুলো এখন ফাঁকা, তাহলে আমার এখানেও এসে আমার ভাই অ্যাডজর্ব হতে পারে। তাহলে স্বাভাবিকভাবেই আমার কী হলো, যখন আমি ভেঙে দেবো সারফেস এরিয়া আমার বেড়ে যাবে, আর সারফেস এরিয়া বাড়লেই আমার কী হবে, অ্যাডজর্পশন আমার বাড়বে। বোঝা গেল? তাহলে এই সব তোকে জিজ্ঞেস করবে না যদিও। ছ নম্বর পয়েন্ট, জাস্ট লাইনটা মার্ক করবো। 6 নম্বর বা তোর যেটা আছে অধিশোষকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, ওই করেসপন্ডিং তুই লাইনটা মার্ক কর। অধিশোষকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভৌত অধিশোষণের মাত্রাও বৃদ্ধি পায়। আর 7 নম্বর পয়েন্টটা, আচ্ছা আরেকটা ওটা মার্ক করেছিস, তারপরের পয়েন্ট, আগে তুই পয়েন্ট নাম্বার দেখে মার্ক করছিস না, তুই আগে দেখছিস টপিকটা কি ম্যাচ করছে কিনা। 7 নম্বর পয়েন্ট পুরনো বইতে আছে, বহু আণবিক স্তর বিশিষ্ট অধিশোষণ আছে। 8 নম্বর ওটা মার্ক করবি, পুরোটা পড়তে হবে, কারণ তোকে জিজ্ঞেস করবে। দেখ লাস্ট লাইনে লেখা আছে মাল্টি লেয়ার, আচ্ছা লেখা মাল্টি লেয়ার, তোকে জিজ্ঞেস করবে কিন্তু ভৌত অধিশোষণে কেন মাল্টি লেয়ার ফর্ম হয়, ওটার অ্যান্সার ওখানে পুরোটা লেখা আছে। ভৌত অধিশোষণে কেন মাল্টি লেয়ার ফর্ম হয়, ওটার অ্যান্সার তো এখানে আসবে 2 নম্বরের কোশ্চেন ডাইরেক্ট। ক্লিয়ার? তুই বলি হ্যাঁ ক্লিয়ার। তারপরে চলে যাই রাসায়নিক অধিশোষণ। রাসায়নিক অধিশোষণের সংজ্ঞা, সংজ্ঞার মধ্যে দেখ লেখা আছে রাসায়নিক বন্ধনের মাধ্যমে। রাসায়নিক অধিশোষণের মধ্যে লেখা আছে সংজ্ঞা, সংজ্ঞার মধ্যে দেখ রাসায়নিক বন্ধনের মাধ্যমে লেখা আছে, দেখতে পেলি মার্ক করলি, করেছিস মার্ক? আচ্ছা উদাহরণ কোনটা পড়বি? 2 নম্বরটা পড়, কারণ 2 নম্বরটা আমার জন্য সাফিসিয়েন্ট। নিকেল আর প্ল্যাটিনাম ধাতুর পৃষ্ঠতলে হাইড্রোজেন গ্যাসের অধিশোষণ। ওই যে রিয়াকশন ভাই ইথেন বানাচ্ছিলাম ইথেনিলের সাথে, H2 নিকেল হাইড্রোজেন রিয়াকশন তো ক্লাস 10 থেকে পড়ে আসছি। এবার রাসায়নিক অধিশোষণের বৈশিষ্ট্য। আচ্ছা রিভার্সেবল ইরিভার্সেবল কিন্তু খাতার মধ্যে মার্ক করেছিলাম, আমি কিন্তু বইয়ের মধ্যে মার্ক করিনি। এটা নিশ্চয়ই তোকে নতুন করে বলতে লাগবে না, যখন তুই পরীক্ষা দিতে যাবি খাতা প্লাস বই দুখানেই পড়ে যাবি, এতে নতুন করে বলার কোনো মানেই নেই। খাতা তো সারা বছর ওই জন্য এত সুন্দর করে করেছি। রাসায়নিক অধিশোষণের বৈশিষ্ট্য, বৈশিষ্ট্যের মধ্যে চার নাম্বার অধিশোষণ তাপ আছে তোর বইতে, কত নাম্বার আছে দেখতো? 4 আছে। আচ্ছা এখানে ভ্যালুটা কত? 40 থেকে 200। জিজ্ঞেস করতে পারে কেন বেশি হবে, কারণ এখানে বন্ড ফর্ম হচ্ছে। আচ্ছা তারপরে 7 নাম্বার দেখ ম্যাচ করছে কিনা, এক আণবিক স্তর বিশিষ্ট অধিশোষণ ম্যাচ করেছে, ওটাও জিজ্ঞেস করতে পারে কেন এখানে মনোলেয়ার ফর্ম হয়। দেখ লেখা আছে লাস্ট লাইনে মনোলেয়ার ফর্মেশন, লেখা আছে লাস্ট লাইনে কি লেখা আছে? মনোলেয়ার ফর্মেশন। এই একই ব্যাপার ভাই, ইউনিমলিকুলার লেয়ার অ্যাডসর্পশন। বোঝা গেল? চল এবারে চলে যাচ্ছে তার ঠিক পরেই ভৌত রাসায়নিক অধিশোষণের পার্থক্য, মারাত্মক ইম্পর্টেন্ট। এই কোশ্চেন তো মানে টেস্ট ভরিয়ে ভরিয়ে এসছে। ভৌত রাসায়নিক অধিশোষণের পার্থক্য কোনটা কোনটা লিখবি, সবচেয়ে বেস্ট হচ্ছে ভাই কোনটা কোনটা লিখবি বলে দিচ্ছি। 2019-এরও কোশ্চেন এটা, ভৌত রাসায়নিক অধিশোষণের পার্থক্য 2019 তুই উপরে লিখে রাখবি 2019। কোনটা কোনটা লিখবি? 1 নাম্বার পয়েন্টটা দেখ, 1 নাম্বার পয়েন্টে কি আছে বলতো? দুর্বল ভ্যান ডার ওয়ালস বন্ড আর রাসায়নিক বন্ধন আছে তো 1 নম্বরে, 1 নাম্বার পয়েন্টটা মার্ক করলাম। 3 নাম্বারটা মার্ক করি, অধিশোষণে উদ্ভূত তাপের পরিমাণ কম বেশি আছে, কম আর বেশিটা মার্ক করলাম, ওটা 2-এর থেকে ভাই ওগুলো বেটার। তারপরে দেখ 6 নাম্বার এই অধিশোষণ পরাবর্ত আর অপরাবর্ত প্রকৃতির আছে। পরাবর্ত মানে কি? পরাবর্ত মানে লিখে রাখ ইংলিশে রিভার্সেবল, পরাবর্ত মানে হচ্ছে রিভার্সেবল। আর অপরাবর্ত মানে হচ্ছে ইর রিভার্সেবল, IR, তারপরে REVER SIBLE, ইরিভার্সেবল স্পেলিংটাও লিখে রাখলাম। তারপর দেখ একদম 7 নাম্বারটা কি আছে? একাধিক আণবিক স্তর, আর দেখ ওটা হচ্ছে একটি মাত্র আণবিক স্তর। বোঝা গেল? তাহলে এই কটা পার্থক্য তোর জন্য সাফিসিয়েন্ট। তো যদি ডিফারেন্স আসেও তাহলে আসবে হচ্ছে 2 নাম্বারের ডিফারেন্স, কারণ তোর অঙ্ক বাদ দিয়ে কিছুই 3 নাম্বারের আসে না, এগুলো আসবে 2 নাম্বারে। 2 নাম্বারে আসে দুখানা লিখবি, 2-এ 2 পাবি। বোঝা গেল? চল তারপরে চলে হচ্ছে এবারে আসছি পরেরটা 5.5। তুই ক্লাস 11-এ যখন পড়েছিলি ভাই
স্টেটস অফ ম্যাটার একটা চ্যাপ্টার ছিল যেখানে তুই পড়েছিলি ভ্যান ডার ওয়ালস গ্যাস ইকুয়েশন। ওর মধ্যে একটা জিনিস পড়েছিল যে ক্রিটিক্যাল টেম্পারেচার সংকট উষ্ণতা, ওর মধ্যে ছিল একটা টিসি একটা ছিল, টি নিচে সি, সংকট উষ্ণতা। যদি আমার সংকট উষ্ণতা কোনো কনসেপ্টই আর ক্লাস 12 এখন লাগবে না, তো জাস্ট একটা জিনিস মনে রাখলেই হবে, বলতে তোর সংকট উষ্ণতার ফর্মুলা মনে রাখার দরকার নেই। তুই লিখে রাখ 5.5 কী আছে, কঠিন দ্বারা গ্যাসীয় পদার্থের অধিশোষণে প্রভাবকারী বিষয়সমূহ। তার মানে কি বলতো, সারফেসটা হচ্ছে আমার আছে হার্ড, আর যার উপরে আমি ওর উপরে যাকে অ্যাডজার্ভ করছি সে হচ্ছে আমার হবে এখন গ্যাস। সলিডের উপর গ্যাসের অ্যাডজর্পশন, ওকে। গ্যাস মানেই প্রেশার, আর সেই প্রেশারের ইকুয়েশনে আমি তো কিছুক্ষণ আগে ডায়াগ্রাম আঁকছিলাম। জাস্ট ওই 5.5 কঠিন দ্বারা গ্যাসীয় পদার্থের অধিশোষণের প্রভাবকারী বিষয়সমূহ, এখানে তো একটুখানি মার্ক করবি, মার্ক করবা লিখবো, লিখে রাখ একটু ওর মধ্যে লিখে রাখতো অধিশোষণ। হ্যাঁ বইয়ের মধ্যে লিখে রাখ অধিশোষণ সরল সমানুপাতিক সাইন দিয়ে লেখ সংকট উষ্ণতা। যে গ্যাসের সংকট উষ্ণতা তত বেশি তার ভাই অধিশোষণ তত বেশি হয়। তাহলে কি লিখলি, অধিশোষণ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু সংকট উষ্ণতা। এটা জাস্ট মনে রাখবো। এটা দিয়েও ভাই এখন অব্দি উচ্চ মাধ্যমিকে আসেনি, তোকে তার বলে দিল 3-4টে গ্যাস দিয়ে বলবে এদের সংকট উষ্ণতা এত, বললো ভাই এদের অধিশোষণের মাত্রা কী হবে, ভাই যার বেশি হবে তার আমার সবচেয়ে বেশি। রিজন টিজন আমার দরকার নেই, রিজন তোকে জিজ্ঞেস করবে না, রিজন জিজ্ঞেস করবেই না, বোঝা গেছে? চল এবার একটুখানি এটা খোল, দেখ আমি তোকে একটা গ্রুপে পাঠিয়েছিলাম, অনেকগুলো পিডিএফ পাঠিয়েছিলাম, অনেকগুলো চ্যাপ্টারের কোশ্চেন অ্যান্সার কম্পাইল করা ছিল, বার কর দেখি একটু, একটু মার্ক করবো। বার করছিস? পিডিএফটা বার কর। দেখ পিডিএফের মধ্যে সারফেস কেমিস্ট্রি বলে লেখা আছে। ঠিক আছে, সার্চ করে কীভাবে লোকজন ডকে যায় ভাই, যেখানে হচ্ছে আমার গ্রুপটা খোলে, গ্রুপের পরে মিডিয়া ডক লিঙ্ক আছে, ডকের উপর ক্লিক করে উপরে সার্চ অপশান চলে আসে, ওখানে গিয়ে সারফেস বলে সার্চ করে, SURFACE, SURFACE, তখনই দেখাবে যদি তোর ডাউনলোড করা থাকে। আর যদি ডাউনলোড না করা থাকে তাহলে বিশ্বাস কর আমি আর পাঠাবো না সেকেন্ড টাইম। ঠিক আছে, সারফেস কেমিস্ট্রি ডাউনলোড করেছিস? ডাউনলোড করা ছিল আগে, ডাউনলোড যদি না করা থাকে আমি আর এখন পাঠাবো না, আমি আর পাঠাবোই না। দেখ তোর বন্ধুরা যদি পাঠায় তাহলে ঠিক আছে। চল মার্ক করা শুরু করি। ওর মধ্যে এক কাজ কর, খাতার মধ্যে এখান থেকে ভাই এবার মুখস্থ করা জিনিসপত্র আছে, তো কাজ কর আপাতত খাতার মধ্যে এগুলো আমি আবার সেই হিসাবটা মনে আছে, তোকে বলেছিলাম D&A ব্লক এইভাবেই করেছিলাম। পি ব্লকের কোশ্চেনের সেট, তোকে কোশ্চেন সেট পাঠিয়েছি, বই থেকে আমার মার্ক করা আছে। এবারে কী করবো, আস্তে আস্তে রোজ এখন থেকে করবো, সিলেবাস তো আমার তো শেষ হয়ে যাচ্ছে পরের দিন, কোশ্চেনের পেজ নাম্বার কত সেটা আমার থেকে খাতায় লিখে রাখবো। ঠিক আছে, তাহলে চল এবার তুই আপাতত খাতার মধ্যে সারফেস কেমিস্ট্রির PDF বলে লিখবি, দিয়ে 1 থেকে 50 লিখে ফেল পরপর, যাতে আমি এই পেজ নাম্বারগুলো লিখে রাখবো কোন কোশ্চেন অ্যান্সার কোথায় আছে। এক থেকে 50 লেখা হয়ে গেছে? বাকিরা কেউ লিখছে না কেন আমি জানি না, কেন বাকিরা কেউ লিখছে না কেন আমি জানি না। আমি জাস্ট কি লিখবো ভাই, প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার এখানে কিন্তু লিখবো, আমি জাস্ট বলে দেবো যে কোন কোশ্চেনটার পেজ নাম্বারটা কত। তাহলে সেই বিরতি কতটা জায়গা ছাড়তে হবে সেটা বোঝার মতন বয়স হয়ে গেছে, সেই বিরতি জায়গা ছাড়। তো যা থাকা থাকলে আমি কি করতাম, আমি 1 থেকে 50 খাতার বাঁ দিক থেকে ডান দিকে লিখতাম, আর নিচে একটুখানি যা জায়গা থাকতাম। সৌমিক যেরকম করছে আমি ওরকমও করতাম না, সৌমিক তো জায়গা বাঁচানোর চেষ্টা করছে, আমি ওই জিনিসটাকে ডান দিক থেকে বাঁ দিক থেকে ডান দিকে করতাম। তুই তোর মতন কর যেটা বুঝবি। হ্যালো, ঠিক আছে, চল 1 থেকে 50 লিখতে।
আচ্ছা 5.5 হয়ে গেছে সবার 1 থেকে 50 হয়ে গেছে। চল এখানে তো কোশ্চেন আছে, কত তো আছে মনে হয় 100 কাছাকাছি। কটা আছে কোশ্চেন? 80টার মতন আছে। চল বইয়ের মধ্যে 5.5 বার করা আছে, আমি 1 থেকে আসছি একটু পরে। আপাতত 5.5টার একটুখানি মার্ক করে ফেলি। 5.5 তোর বইও বার করা আছে। আচ্ছা 5.5 মধ্যে তুই লিখে রেখেছিলি কি অধিশোষণ ডাইরেক্টলি প্রপোর্শনাল সংকট উষ্ণতা, লেখা ছিল। আচ্ছা এইবারে গ্রাফ তো খাতার মধ্যে করলাম, চাইলে এখানেও মার্ক করতে পারি, চলে যা। দেখ ওই চিত্র 5.3 অধিশোষণ সমচাপ দেখা যাচ্ছে। ওখানে দেখ একটা গ্রাফ তোর আছে ভৌত অধিশোষণের, আর একটা আছে রাসায়নিক অধিশোষণ আছে। দুখানে আমি মার্ক করলাম, তোকে পরীক্ষাতে ডাইরেক্ট গ্রাফ আঁকতে দিতে পারে। দেখো চিত্রটি কীরকম হবে। এই বছরই মানে উচ্চ মাধ্যমিকে দিয়েছিল একটা, ঠিক আছে। হ্যাঁ অঙ্ক গোল্ড নাম্বারের অঙ্ক আছে, ও অঙ্ক একদমই সোজা, স্বর্ণ সংখ্যা, ঠিক আছে। তো দেবে বলেছিলাম তো, দেবী বলে দিয়েছিলাম, টেস্ট পরীক্ষার আগেও বলেছিলাম স্বর্ণ সংখ্যা দেবে। ক্লাস থেকে যখন বেরিয়ে যাচ্ছি তখন বলেছিলাম যে আগের ক্লাসটা দেখে যেতে, আগের বছরের স্বর্ণ সংখ্যা দেবে। এটা কোনো অঙ্কই না। আচ্ছা এইবারে এখানে ডায়াগ্রাম মার্ক করলাম তো, ডায়াগ্রামে দেখ ঠিক উপরে লেখা আছে অধিশোষণ সমচাপ লেখা আছে। আচ্ছা এখানে অনেকগুলো কোশ্চেন হয়, কি কোশ্চেন? ফার্স্ট একটা কোশ্চেন আমি পাবো এই কোশ্চেন সেটের মধ্যেই, জিজ্ঞেস করবে হচ্ছে অধিশোষণ সমচাপ বলতে কি বোঝো। এটার অ্যান্সারটা আপাতত এখানে মার্ক করি আগে। অ্যান্সারটা কোনটা হবে? দেখ লেখা আছে 4 নম্বর পয়েন্টটা, স্থির চাপে অধিশোষণ মাত্রা এবং উষ্ণতার লেখচিত্র অঙ্কন করলে যে রেখাচিত্র পাওয়া যায় তাকে অধিশোষণ সমচাপ বলে। দেখতে পেয়েছিস তো? এটাই হচ্ছে অধিশোষণ সমচাপের সংজ্ঞাটা তোকে দেবে পরীক্ষাতে। অধিশোষণ সমচাপ বলতে কি বোঝো, ক্লিয়ার? আচ্ছা আরো দুখানা কোশ্চেন এখানে আছে। 2 নম্বর পয়েন্ট থেকে আরো একটা কোশ্চেন আসে। কি কোশ্চেন আসে? 2 নম্বর কোশ্চেনে দেখ, 2 নম্বরের মধ্যে আপাতত মার্ক কর, তারপর আমি কোশ্চেনটা বলছি। 2 নম্বর পয়েন্টের মধ্যে লেখা আছে যেহেতু অধিশোষণ প্রক্রিয়া তাপ দেয়, সব লেখা আছে তো। আচ্ছা যেখান থেকে বলছি সেখান থেকে মার্ক করা শুরু কর। দেখ ভৌত অধিশোষণ দুর্বল ভ্যান ডার ওয়ালস বলের মাধ্যমে সংগঠিত হয়। ভৌত অধিশোষণ দুর্বল ভ্যান ডার ওয়ালস বলের মাধ্যমে সংগঠিত হয় ও নিম্ন উষ্ণতায় এই বল অপেক্ষাকৃতভাবে বেশি ক্রিয়াশীল হয়। এজন্য উষ্ণতা হ্রাসের সঙ্গে সঙ্গে কঠিনের পৃষ্ঠে গ্যাসীয় পদার্থের ভৌত অধিশোষণের মাত্রা বৃদ্ধি পায়। এজন্য উষ্ণতা হ্রাসের সঙ্গে সঙ্গে কঠিনের পৃষ্ঠে গ্যাসীয় পদার্থের ভৌত অধিশোষণের মাত্রা বৃদ্ধি পায়। এইখান থেকে ফার্স্ট কোশ্চেন, কি কোশ্চেন করবে হচ্ছে উষ্ণতা হ্রাসে ভৌত অধিশোষণের মাত্রা বৃদ্ধি পায় কেন। এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন। এখান থেকে কোশ্চেন এই পিডিএফ এর মধ্যে আছে, তার অ্যান্সারটা আমি এখানে মার্ক করে রাখলাম। আর এটা আমি মার্ক করার সাথে সাথে বুঝে গেলাম কোশ্চেন এখান থেকে কি আসবে। উষ্ণতা হ্রাসে ভৌত অধিশোষণের মাত্রা বৃদ্ধি পায় কেন, বোঝা গেল? বুঝতে পারলি? তো যদি উল্টো কোশ্চেনটা করতো উষ্ণতা বৃদ্ধিতে ভৌত অধিশোষণ কেন হ্রাস পায়, পারতাম লিখতে, জাস্ট উল্টো হয়ে যেত প্রত্যেকটা ফ্যাক্ট আমার উল্টো হয়ে যেত। তাহলে ভাই এই কোশ্চেনকে ঘুরিয়ে দিলে আমি লিখতে পারবো এর অ্যান্সার। বোঝা গেল? হ্যাঁ বোঝা গেছে। আচ্ছা এটা গেল ভৌত। এইবারে দেখ 3 নম্বর পয়েন্টটা কি আছে? যেহেতু রাসায়নিক অধিশোষণ আছে তো। আচ্ছা এইবারে একইভাবেই এখানে মার্ক করো। 3 নম্বর পয়েন্ট পুরোটাই মার্ক করতে হবে, পুরোটাই। এখান থেকে কোশ্চেন 3 নম্বর পুরো মার্ক করে ফেললি। আচ্ছা 3 নম্বর পয়েন্টের থেকে তো কোশ্চেন কি আসবে? রাসায়নিক অধিশোষণ উচ্চ উষ্ণতায় কেন কম হয়? রাসায়নিক অধিশোষণ উচ্চ উষ্ণতায় কেন কম হয়? ঠিক আছে, রাসায়নিক অধিশোষণ উচ্চ উষ্ণতায় কেন কম হয়। ওকে আপাতত ফোন টোন রেখে দে। আপাতত ভাই এখান থেকে বলছি বই থেকে আপাতত মার্ক কর। ফোনের টাইমে ফোন ধরিস, তোর এমন কিছু এখনো রোগ হয়নি যে ভাই ফোন ছাড়া তুই বাঁচতে পারছিস না। আচ্ছা এইবারে দেখ চিত্র 5.3, তার নিচে চাপ আছে তো, চাপ, তার নিচে
চাপের মধ্যে 2 নম্বর পয়েন্টটা কি আছে, স্থির উষ্ণতায় কঠিন অধিশোষকে গ্যাসীয় পদার্থের অধিশোষণের সাম্যাবস্থায় অধিশোষণের মাত্রা বনাম গ্যাসের চাপ আলেখিত করলে যে লেখচিত্র পাওয়া যায় তাকে অধিশোষণ সমতাপীয় বা অ্যাডসর্পশন আইসোথার্ম বলে। এই কোশ্চেনটা টেস্ট পেপারে আছে। তাহলে দুখানা কোশ্চেন, একটা হচ্ছে অ্যাডসর্পশন আইসোথার্ম কাকে বলে, আর হচ্ছে অ্যাডসর্পশন আইসোবার কাকে বলে। আর অ্যাডসর্পশন আইসোথার্ম কাকে বলে এটার অ্যান্সার না আমি চাইলে আগেরটা থেকেও লিখতে পারতাম, আগেরটাকে জাস্ট চাপের জায়গায় তাপমাত্রা করে দেবো, তাপমাত্রার জায়গায় চাপ করে দিলে আমার হয়ে যেত। এখানে একটু ভাষাটা কঠিন করেছে, ভাষা কঠিন করতে ভালোবাসে এরা। আগেরটা করবো কিন্তু ভাই একই জিনিস লিখবো না, তাই না? হ্যাঁ, চাপের জায়গাটা বুঝে গেছিস কোনটা জায়গায় কি ইউজ করবো। চিত্র 5.4 এক্স বাই এম ভার্সেস প্রেসারের ডায়াগ্রাম। এক্স বাই এম ভার্সেস প্রেসার ডায়াগ্রামটা আছে ডায়াগ্রাম। দেখ ডায়াগ্রামটার মানে কি, ডায়াগ্রামটা তোকে বলি, এটা মানে বোর্ডে তখন করা হয়নি। এক্স বাই এম ভার্সেস প্রেসার ডায়াগ্রামটা কি ভাই, বেসিক্যালি এই ডায়াগ্রামটাই না তুই এঁকেছিলি খাতার মধ্যে। কীরকম এঁকেছিলি বলতো, ওই যে এক্স ওয়াই স্কোয়ার ইকুয়াস টু 4x, তার ডায়াগ্রামটা আমার পুরোপুরি এটাই। এক্স বাই এম স্কোয়ার ইকুয়াস টু দেখ ওই যে হবে কে ইন্টু পি, ওটাই করলাম না, ওয়াই স্কোয়ার ইকুয়াস টু। এটা আমার বেসিক্যালি নিচের পার্টটা দেখায়, নিচের পার্টটাকে দেখায় না, কারণ নেগেটিভ আমার যাবে না, তো চাপ আমার কখনো নেগেটিভ হতে পারে না, ওই জন্য আমার দেখ এটা পুরোপুরি ফার্স্ট কোয়াড্রেন্টে আছে। বোঝা গেল? ক্লিয়ার? তাহলে এই ডায়াগ্রামটা তুই মার্ক করে রাখ, এক্স বাই এম ভার্সেস পি। এক্স বাই এম ভার্সেস পি। পরের সপ্তাহ থেকে এখানে পরীক্ষা নেওয়া স্টার্ট করবো, ঠিক আছে? ফার্স্ট এক্সাম আমাদের হবে হচ্ছে, বলে দেবো একটা কবে থেকে কি পরীক্ষা হবে। আর টেস্ট পেপার কিন্তু আমি এখানে সলভ করবো না, টেস্ট পেপার তুই বাড়িতে সলভ করবি, যেখানে ডাউট থাকবে এখানে আমরা ক্লিয়ার করবো। টেস্ট পেপার আমি আর এখানে ধরে ধরে সলভ করবো না, কারণ সারা বছর আমরা সাফিসিয়েন্ট টেস্ট পেপার সলভ করেছি। আচ্ছা, লেখচিত্র মার্ক করলাম। লেখচিত্রের পাশে দেখ লেখা আছে গ্যাসের চাপ বৃদ্ধির সঙ্গে সঙ্গে অধিশোষণের মাত্রা ক্রমশ বৃদ্ধি। দেখ তোর পাশে লেখা আছে না লেখচিত্রের পাশে, গ্যাসের চাপ বৃদ্ধির সঙ্গে সঙ্গে অধিশোষণের মাত্রা ক্রমশ বৃদ্ধি পায়, কিন্তু চাপের একটি নির্দিষ্ট মানের উপরে অধিশোষণ মাত্রা স্থির মান প্রাপ্ত হয়। এই অবস্থায় চাপ বাড়ালে অধিশোষণ মাত্রা আর বৃদ্ধি পায় না। মার্ক করলি এত অব্দি? বৃদ্ধি পায় না, তার মানে কি, ওই ডায়াগ্রামটাই বেসিক্যালি বলেছে। দেখ আমি আস্তে আস্তে চাপ বাড়াচ্ছি, অধিশোষণ মাত্রা বাড়ছে, কিন্তু একটা টাইমের পরে গিয়ে ফিক্সড হয়ে গেল। ক্লিয়ার? তুই বলি হ্যাঁ ক্লিয়ার। চল পরেরটা চলে। এবার হচ্ছে বক্স স্টার্ট হলো, বিশাল বড় বক্সের মধ্যে ফার্স্ট দেখ লেখা আছে, পেয়ে যাবি, ফ্রয়েনলিশের অধিশোষণ সমতাপীয়, মানে ইকুয়েশনটার নাম, ঠিক আছে? ফ্রেন্ডলিক অ্যাডসর্পশন আইসোথার্ম। কোন ইকুয়েশনটা? দুখানা আছে। ফার্স্ট ইকুয়েশনটা মার্ক কর, এক্স বাই এম ইকুয়ালস টু কে ইন্টু পি টু দি পাওয়ার 1/n। মার্ক করলাম, এটা করেছি মার্ক, হ্যাঁ করলাম। লিখে রাখতে পারিস চাইলে ওখানে, কিছু লিখতে হবে না স্যার। তারপরে দেওয়াই আছে, অর্ডার দেখ দেওয়া আছে, এক্স বাই এম ইকুয়ালস টু কে ইন্টু সি টু দি পাওয়ার 1/n। দেওয়া আছে তো, দুখানে দেওয়া আছে। তার নিচে না লেখা আছে 1 নং সমীকরণটি গ্যাসের ক্ষেত্রে, আর 2 নম্বরটা দেখা হচ্ছে আমার দ্রবণের ক্ষেত্রে। দেওয়া আছে তো, ওটা লিখতে বলছিলাম, লেখা তো আছেই। বোঝা গেল? এটা তোকে কিছুক্ষণ আগে বলেছিলাম, এটা বোঝা গেছে সবার? আচ্ছা, এইবারে ডাইরেক্ট চলে যাচ্ছে দেখ ইকুয়েশন, এ তো খাতার মধ্যে করলাম। লগ এক্স বাই এম ইকুয়ালস টু লগ কে প্লাস 1/n লগ পি। ইকুয়েশন বইয়ের মধ্যে মার্ক করতে পারিস চাইলে। log x by m equals to log k by plus 1/n log p হয়েছে। একটা ডায়াগ্রাম আছে, ডায়াগ্রামটা আমি খাতার মধ্যেও করেছিলাম, তুই চাইলে বইয়ের মধ্যেও মার্ক করতে পারিস। log x by m ভার্সেস log p ডায়াগ্রাম, ঠিক আছে? তারপরে ডায়াগ্রাম আমার লাগছে না। আচ্ছা, এবারে চলে যায় তার ঠিক পরের পয়েন্ট, 5 নম্বর পয়েন্ট। দেখ বক্স থেকে বেরিয়ে গিয়ে 5 নম্বর পয়েন্ট কি আছে, কঠিন অধিশোষকের সক্রিয়করণ আছে। কঠিন অধিশোষকের সক্রিয়করণ। আচ্ছা, এক নম্বর পয়েন্ট দেখ লেখা আছে, কঠিন অধিশোষককে সূক্ষ্মভাবে বিয়োজিত করে, যে বলছিলাম গুঁড়ো গুঁড়ো করে দিলাম ভেঙে, সূক্ষ্মভাবে বিয়োজিত করে ওর পৃষ্ঠতলের ক্ষেত্রফল বৃদ্ধি করা হয়। ভাই তাই করলাম, ফলে অধিশোষকের অধিশোষণ ক্ষমতা বৃদ্ধি পায়। এই লাইনটা আমি তোকে কিছুক্ষণ আগে বুঝিয়ে দিয়েছি ব্যাপারটা, এই লাইনটাই সাফিসিয়েন্ট। আচ্ছা, তারপরে চলে যাবো হচ্ছে সাফিসিয়েন্ট, ওটা আচ্ছা 2 নম্বরটা মার্ক করতে পারিস,
এটা একটা অন্য কোশ্চেন আছে বলছি, সেটা ওই পিডিএফ এর মধ্যে আছে। 2 নম্বরটা মার্কটা, যান্ত্রিক ঘর্ষণ পদ্ধতিতে বা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে অধিশোষকের পৃষ্ঠতলকে অমসৃণ করে সক্রিয় করা হয়। কেন কেন ভাই একটা সারফেসকে অমসৃণ করে দিলে কেন আমার ভাই রিয়াকশন বেড়ে যাবে? তুই সিম্পলি ভাব, সাপোজ আমার সারফেসটা যদি স্মুথ থাকে তাহলে কি সমস্যা হবে বলতো ভাই? তুই সিম্পলি ভাবি, যদি আমার সারফেস স্মুথ থাকে তাহলে রিয়াক্ট্যান্টগুলো ওর উপরে পিছলে যাবে। এটা ভাবতে পারিস, পিছলে যাচ্ছে ভাই, রিয়াকশন হচ্ছে না। এটা যদি ফ্রিকশনে যখন নিয়ে চলে আসলি তো ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে। একটা স্মুথ সারফেস তো ফ্রিকশন থাকে না, ঠিক আছে? ফ্রিকশন থাকে না মানে কি বলতো, তো আমার সারফেসের উপরে তো রিয়াক্ট্যান্ট পড়লো, তো আমার বেরিয়ে চলে গেলো, আটকে রাখতে পারলো না। কিন্তু যখনই ধর আমি ওটাকে ভাই কী করলাম, একটুখানি ধর খাঁচকাটা করে দিলাম, মানে একটুখানি অমসৃণ হয়ে গেলো ব্যাপারটা, ফ্রিকশন আবার চলে এসছে ওখানে, সবাই ফ্রিকশন চলে আসবে। তাহলে ফ্রিকশন যখন চলে আসবে রিয়াক্ট্যান্টগুলো ওখানে ভাই অ্যাবজর্ব হওয়াটা ইজি হবে। এই হচ্ছে আমার কনসেপ্ট, বোঝা গেলো? আচ্ছা এবারে চলে যাবো হচ্ছে পুরোপুরি মার্ক করার পার্টেই যাবো এবার। চল শুরু করা যাক পিডিএফ এর মধ্যে। পিডিএফ এর মধ্যে কোশ্চেন নাম্বার 11 যেগুলো এখন করছি সেগুলো আপাতত কর। কোশ্চেন নাম্বার 11, ভৌত অধিশোষণ রাসায়নিক অধিশোষণের মধ্যে পার্থক্য। এটার এক্সাক্ট পেজ নাম্বার বলার দরকার নেই ভাই, এটা কিছুক্ষণ আগেই মার্ক করেছেন, তোর মনে আছে? ভৌত অধিশোষণ রাসায়নিক অধিশোষণের মধ্যে পার্থক্য কোথায় আছে? পেজ নাম্বার বার কর দেখি। মার্ক করে দিলাম না এইমাত্র, ভৌত অধিশোষণ রাসায়নিক অধিশোষণের পার্থক্য 5.4 এর একদম লাস্টে, 5.4 এর একদম লাস্টে ভৌত অধিশোষণ রাসায়নিক অধিশোষণের পার্থক্য 5.4 এর একদম লাস্টে, দেখেছিস? তাহলে তুই পেজ নাম্বার তোর খাতায় লিখে রাখলি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 12। তাহলে কোশ্চেন নাম্বার 11 এর পেজ নাম্বার মার্ক করে রাখলাম। কোশ্চেন নাম্বার 12, অধিশোষণ একটি তাপমোচী প্রক্রিয়া ব্যাখ্যা করো। পেজ নাম্বার কত এটা? চলে যাই, যে পেজে তুই এই মুহূর্তে আছিস সেখান থেকে আরো দুখানা পেজ পিছিয়ে যা। গেলি পিছিয়ে? দুখানা মানে কি একখানা গেলেই হতো, মানে একখানা পেজ উল্টাবো, তাহলে আমার দুখানা পেজ নাম্বার পিছিয়ে যাবে। 12 এর কোশ্চেনটা আছে হচ্ছে অধিশোষণ একটি তাপমোচী প্রক্রিয়া। দেখ ওটা লেখাই আছে, অধিশোষণ প্রক্রিয়া সিস্টেমের এনথালপির পরিবর্তন, যেটা তুই মার্ক করেছিস আছে না, অধিশোষণ তাপদায়ী, ওটাই তুই ব্যাখ্যা করবি কিভাবে বলে দিয়েছিলাম, ডেল জি কস রিলেই। তাহলে তুই পেজ নাম্বারটা লিখে রাখলি। এটা আছে 2 নম্বর, বললাম তোকে এগুলো 2 নম্বর থাকবে। চল তারপরে চলে যাবো হচ্ছে কোশ্চেন নাম্বার 16, উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে ভৌত রাসায়নিক অধিশোষণ কীভাবে প্রভাবিত হয় লেখচিত্র সহ ব্যাখ্যা করো। উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে ভৌত রাসায়নিক অধিশোষণ কীভাবে প্রভাবিত হয় লেখচিত্র সহ ব্যাখ্যা করো। কোন পেজে এটা? এটা হচ্ছে ভাই ওই যে এইমাত্র যেগুলো মার্কটার করলাম গ্রাফটা ওইখানেই আছে। 5.5 এ ওই যে লেখা আছে না, আমি তোকে বললাম এতক্ষণ মার্ক করলাম, 2 নম্বর পয়েন্টে মার্ক করলাম, 3 নম্বর পয়েন্টের মধ্যে মার্ক করলাম ভৌত অধিশোষণে রাসায়নিক অধিশোষণে, তারপরে গ্রাফ দুখানা মার্ক করলাম। তাহলে এটার কম্প্যাক্ট অ্যান্সার বুঝতে পারছিস? 2 মানে কোথায় কত আছে? ভৌত অধিশোষণের লেখা লাইন লেখার জন্য দুর্বল ভ্যান ডার ওয়ালস ওগুলোতে আছে হাফ নাম্বার, গ্রাফের জন্য আছে আরও হাফ। রাসায়নিক অধিশোষণের লাইন টাইনগুলো লেখার জন্য কেমিক্যাল বন্ড সক্রিয়করণ শক্তি আছে হাফ নাম্বার, আর গ্রাফের জন্য আছে হাফ নাম্বার। বুঝতে পারছিস তো মার্কস ডিস্ট্রিবিউশন কীরকম? তাহলে সব মিলে হচ্ছে 2। কোশ্চেন নাম্বার 16 এর অ্যান্সার তুই লিখে রাখলি। নেক্সট, কোনটি অধিশোষণের ক্ষেত্রে প্রযোজ্য নয়? বল দেখি অ্যান্সার কী হবে বল। কোশ্চেন নাম্বার 17, অ্যান্সার কী হবে বল দেখি, দেখে বল। কোশ্চেন দেখে বলছিস কোনটা অ্যাপ্লিকেবল, কোনটা ভুল বলেছে বেসিক্যালি, বল কোনটা ভুল বলেছে। এক্স্যাক্টলি, ডেল্টা ইজ গ্রেটার দেন 0। পেজ নাম্বার আর বলছি না ভাই, এটা আমি পড়লাম। তারপরেরটা 18 নম্বর কোশ্চেন, বল কী হবে অ্যান্সার। অপরাবর্ত। রাসায়নিক মানে কেমিক্যাল, কেমিক্যাল আমার ইরিভার্সেবল হচ্ছে, তার মানে আগের ভাষা আমি ফিরে পাবো না, তাহলে অপরাবর্ত প্রকৃতির। এটা আমার পেজ নাম্বার আর মার্ক করছি, এগুলো ওই পার্থক্যের মধ্যে আছে লেখা। তারপরে চলে যাবো হচ্ছে 21 নাম্বার, কঠিন গ্যাসের অধিশোষণের উপর চাপের প্রভাব কি? চাপের কি প্রভাব? তোর যে বইটা বার করা আছে ওখানেই আছে, দেখ গ্যাসের অধিশোষণে চাপের প্রভাব এইমাত্র মার্ক করেছিলাম, এই ফ্রেন্ডলিকের ঠিক উপরে, ফ্রেন্ডলিকের ঠিক উপরে দেখ, এই গ্রাফের পাশে, ফ্রেন্ডলিকের ঠিক উপরে গ্রাফের পাশে লেখা আছে না, গ্যাসের চাপ বৃদ্ধির সঙ্গে সঙ্গে অধিশোষণের মাত্রা ক্রমশ বৃদ্ধি পায়, কিন্তু চাপের একটি নির্দিষ্ট মানে, বোঝা গেল? তুই বুঝলি আর মার্কও করলি।
তাহলে কোশ্চেন নাম্বার 21 কোথায় আছে আমি বুঝলাম। ফ্রেন্ডলিকের উপরে যেটা মার্ক করলাম ওটা হচ্ছে আমার অ্যান্সার। ডায়াগ্রামটা ভাই আমি চাইলে দিয়ে দিতে পারি। ডায়াগ্রাম দিয়ে ওই P0 তোকে দিতে হবে না, ডায়াগ্রামটা দিয়ে P0 তোকে দিতে হবে না, P0টা কেটে দে। ডায়াগ্রামের মধ্যে P0 লেখা আছে, ওটা তো লাগবে না পরীক্ষায়, শুধু ডায়াগ্রাম আঁকলেই হবে সিম্পলি, P0 তো লাগছে না। আচ্ছা 21-এর পরে কোশ্চেন নাম্বার 28 নাম্বার কোশ্চেন। সিএমসি হচ্ছে ক্রিটিক্যাল মাইসেলার কনসেন্ট্রেশন, পরের ক্লাস হবে। 28 নাম্বার কোশ্চেন, ফ্রেন্ডলিকের অধিশোষণ সমদ্বিবাহু সবটি সমীকরণটি হলো কোনটা হবে বল দেখি, ঠান্ডা মাথায় ভেবেচিন্তে বল। বলেছে ফ্রেন্ডলিকের অধিশোষণ সমতাপীয় সমীকরণ কোনটা হবে? বোথ। কেন? তার কারণ ভাই দুটোই তো হবে, একটা গ্যাস একটা সলিউশন, তাহলে আমার অ্যান্সার হলো বোথ। তাহলে 28-এর কোশ্চেনের অ্যান্সার আমি বুঝতে পারলাম। নেক্সট 35 কি হবে বল অ্যান্সার? 35 আমার কি বলেছে ভাই? এক্স্যাক্টলি ডেল এইচ 0, তার মানে টি ডেল্টা এস আর ডেল এইচ হচ্ছে আমার সেম। ঠিকই বলেছিস, কিছুক্ষণ আগে মার্ক করেছিলাম। নেক্সট চলে যাবো হচ্ছে 42, কোশ্চেন নাম্বার 42। অধিশোষণ ও শোষণের মধ্যে দুটি পার্থক্য কোথায় আছে? সারফেস কেমিস্ট্রির ফার্স্ট পেজে। ঠিক আছে, পেজ নাম্বার লিখে রাখ। অধিশোষণ আর শোষণের মধ্যে পার্থক্য সারফেস কেমিস্ট্রির ফার্স্ট পেজে আছে, দেখ। তারপরে কোশ্চেন নাম্বার 45, রাসায়নিক অধিশোষণ এক আণবিক স্তর গঠন করে কিন্তু ভৌত অধিশোষণ বহু আণবিক স্তর গঠন করে, ব্যাখ্যা করো। 2 নাম্বার আছে, তাহলে বুঝতে পারছি দুটোতে এক এক করে ব্যাখ্যা। কত নাম্বার পেজে আছে? কিছুক্ষণ আগে মার্ক করলাম। হ্যাঁ, এক আণবিক স্তর বহু আণবিক স্তর কোথায় আছে? 5.4.1। হ্যাঁ 5.4.1 এর লাস্ট পয়েন্টটা মোস্ট প্রবাবলি, এই 5.4.2 এর লাস্ট পয়েন্টটা ভৌতর একটা, রাসায়নিকের একটা, এক এক করে মিলিয়ে হচ্ছে আমার 2 নাম্বার। হ্যাঁ বোঝা গেল। তাহলে কোশ্চেন নাম্বার 45 এর অ্যান্সার কোথায় আছে বুঝে গেলাম। নেক্সট চলে যাবো হচ্ছে কোশ্চেন নাম্বার 52। সংকট উষ্ণতা উচ্চ হলে কোনো গ্যাসের অধিশোষণের পরিমাণ কিরূপ হবে? বেশি হবে জানি, অধিশোষণের মাত্রা হবে বেশি। আচ্ছা এটা কোথায় আছে? দেখ বইয়ের মধ্যে লেখা আছে। কোশ্চেন নাম্বার বললাম হচ্ছে 52, ঠিক আছে। আচ্ছা কেন বেশি হবে কোথায় আছে? আচ্ছা বেশি হবে তো 5.5 এর মধ্যে লিখে রেখেছিলি শর্টে। আচ্ছা কোথায় হবে দেখ, লেখা আছে অ্যান্সার 5.45 বার কর বইয়ের মধ্যে, ওর মধ্যে চলে যাবি হচ্ছে 2 নাম্বার পয়েন্ট। দেখ গ্যাসের প্রকৃতির মধ্যে 2 নাম্বার পয়েন্ট আছে। আচ্ছা ওর মধ্যে একটু খুঁজতে খুঁজতে দেখ, স্টার্ট হচ্ছে একটা লাইন, উচ্চ সংকট উষ্ণতা সম্পন্ন গ্যাসের আন্তরাণবিক আকর্ষণ বল বেশি হওয়ায় এই ধরনের গ্যাস যখন উপযুক্ত কঠিন অধিশোষকের সংস্পর্শে আসে তখন ওর অণুগুলি অধিশোষকের পৃষ্ঠতলে ভৌত শোষণের মাধ্যমে সহজে আবদ্ধ হয়, এর ফলে গ্যাসটির অধিশোষণের মাত্রা বেশি হয়। আচ্ছা এই লাইনটা পেয়েছি সুজে? গ্যাসের প্রকৃতি, তার মধ্যে 2 নাম্বার পয়েন্ট, তার মধ্যে একটা লাইন। কোথা থেকে বললাম? ভৌত অধিশোষণ মাত্রা, কোথা থেকে শুরু করলাম? উচ্চ সংকট উষ্ণতা সম্পন্ন গ্যাসের আন্তরাণবিক আকর্ষণ বল বেশি হওয়ায় এই ধরনের গ্যাস যখন উপযুক্ত কঠিন অধিশোষকের সংস্পর্শে আসে তখন ওর অণুগুলি অধিশোষকের পৃষ্ঠতলে ভৌত অধিশোষণের মাধ্যমে সহজে আবদ্ধ হয়, এর ফলে গ্যাসটির অধিশোষণের মাত্রাও বেশি হয়। কি বলছিস বলতো তমগ্নকে? জোরে বল, জোরে বল, আসতে বলে লাভ নেই, জোরেই বল, আসতে বলে লাভ নেই, জোরে বল, শুনতে হবে পাই যাতে। তুইও বলবি কথা, আমিও বলবো কথা, হয়ে যাবে। উদাহরণ পড়তে হবে না, ঠিক আছে? টেস্ট পরীক্ষার আগে মনে আছে তখন তোকে বলেছিলাম পরের ক্লাসে যেদিন বুধবার সকালবেলা পড়তে আসবি সেদিন 2খানা চ্যাপ্টার আমি দেখবো তোর খাতার মধ্যে। কী কী চ্যাপ্টার বলেছিলাম বলতে? অ্যালকোহল, ফেনল ইথার, আর কি বলেছিলাম? বলেছিলাম একটা আচ্ছা খাতার মধ্যে করেছিস, তারপর দেখেছিস? দেখিস নি তাই না? এখনো দেখিস নি? হ্যালো অ্যালকেন হ্যালোরিন কবে দেখবি আমি তো জানি না, এই কথাটা তুই আমাকে সেই দিনও বলেছিলি।
কোনো এক শনিবার বিকালবেলাতে আমার সেম কথাই বলেছিল, সেই শনিবারের পরে 3টে শনিবার পেরিয়ে আজকে তারপরে শনিবার চলছে, কারণ তারপরে স্কুলে টেস্ট পরীক্ষা ছিল, টেস্ট পরীক্ষা চলে গেছে, প্র্যাকটিক্যাল পরীক্ষা নিয়ে ব্যস্ত, কদিন পরে সুভাষ উদ্যানে মেলা বসবে, সবাইকেই বলছি, ইন্ডিয়া অস্ট্রেলিয়ার টেস্ট চলছে, ক্রিসমাস আসবে, পার্কস্ট্রিটে যাবি, অনেক রকম ব্যস্ততা আছে। তারপর জানুয়ারি মাস আসবে, তখন ভাই পড়াশোনার কথা মনে পড়বে। আচ্ছা, পরের কোশ্চেনে চলে যাই। কোশ্চেন নাম্বার হচ্ছে 54। কী হবে অ্যান্সার বলে দেয় এখনই, এসব কোশ্চেন সোজা। 54-এর অ্যান্সার কী হবে? ডেল্টা জি হচ্ছে আমার 0। আচ্ছা, তারপরে চলে যাবো হচ্ছে কোশ্চেন নাম্বার 58। রাসায়নিক অধিশোষণ কি? উদাহরণ সহ ব্যাখ্যা করো। এত কিছুক্ষণ আগে আমরা মার্ক করলাম, ভৌত অধিশোষণের সংজ্ঞা মার্ক করেছিলাম, রাসায়নিক অধিশোষণের সংজ্ঞা মার্ক করেছিলাম, উদাহরণে একটা মার্ক করেছিলাম, ঠিক আছে? একটা উদাহরণ মার্ক করেছিলাম, পেজ নাম্বার দিয়ে লিখে রাখলি। তারপরে কোশ্চেন নাম্বার 60। হ্যাঁ, নাম্বারিং করা নেই, করে ফেল তাহলে এখন। চল করে ফেল, কত অবধি করবি? 80 অবধি করে ফেল। কটা কোশ্চেন আছে, কটা কোশ্চেন টোটাল? যতগুলো আছে ততগুলো, হ্যাঁ করে ফেল, 85 করে ফেল। কিন্তু এটাতে মাঝখানে কিছু গড়বড় আছে। হয়ে গেছে? আচ্ছা, এইবারে চলে যাবো হচ্ছে পরের কোশ্চেন। কত নম্বর বললাম? কোশ্চেন নাম্বার 60। ব্যাখ্যা করো অধিশোষণ একটি পৃষ্ঠতলীয় ঘটনা। ব্যাখ্যা করো অধিশোষণ একটি পৃষ্ঠতলীয় ঘটনা। এটা একদম চ্যাপ্টারের শুরুতেই দেখ মার্ক করেছিলাম, একদম ফার্স্ট পেজে দেখ, অধিশোষণ একটি পৃষ্ঠতলীয় ঘটনা। এই যে গল্প লেখা আছে বিশাল বড়, চারকোলকে দেবো এর মধ্যে, ওর মধ্যে দেবো, দেখাবো, ঠিক আছে? একদম ফার্স্ট পেজ, কোশ্চেন নাম্বার 60, ঠিক আছে? হ্যাঁ চল, বুঝে গেছিস। আচ্ছা, তারপর হচ্ছে কোশ্চেন নাম্বার 63। অধিশোষণ প্রক্রিয়ায় সিস্টেমের মুক্ত শক্তির পরিবর্তন কিরূপ হয়? 63 দেখতে পাচ্ছিস?